দেখো গত ক্লাসে আমরা কিছু ম্যাথ দেখিয়েছি আর কি, দেখতে পাচ্ছ স্লাইডে। দেখো এই সূত্রগুলো আমরা গত ক্লাসে তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তো আজকে আর মনে হয় দরকার নাই, আমরা ম্যাথে চলে যাই। তারপর আমি একটা সূত্র আবার একটু বলি, প্রোডাকশনের সূত্রটা দেখো। প্রোডাকশনের সূত্রটা এখানে 2 নম্বর সূত্র, যেটা প্রোডাকশন পার শিফট, এটা জেনুইন মানে মেইন সূত্র, যেটা প্রোডাকশন ক্যালকুলেশন করার সূত্র, যেটা স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল ইনটু এফিসিয়েন্সি ইনটু দেখো টাইম। 60 ইনটু 8 মানে শিফট, শিফট মিন্স 8 আওয়ার্স। দেন দেখো টিপিআই, তারপরে 36 36, দেন ইয়ান কাউন্ট ইনটু 840। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করিয়েছি আগে। হ্যাঁ, এই সূত্রটা তোমরা আবার একটু দরকারে উঠায় রাখো। আমি এই সূত্র দিয়ে আরো কিছু ম্যাথ হয়তো করতে হবে আজকে। গতদিন ম্যাথ করিয়েছি মেবি 3টা। হ্যাঁ, আমি ওপিএস নিয়ে ম্যাথ করাতে চাচ্ছিলাম। ওপিএস টার্মটা কখনো শুনেছো কেউ? বলো তো কি। শুধু টার্মটা এই না জানার কারণে অনেকেই ম্যাথ ভুল করেছে পরীক্ষায় বিগত সালের। আমি খাতা যখন পেতেছি আর কি, জাস্ট এই ও সে ম্যাথ বুঝে, বাকিগুলো বুঝে, সবই বুঝে, কিন্তু এই ওপিএস টার্মটা না বোঝার কারণে করতে পারে নাই, বা আলটিমেট রেজাল্ট আসে নাই। ওপিএস মানে কি হতে পারে বলো তো কেউ, ধারণা আছে? স্যার আউন্স পার স্পাইন্ডল। ওকে, ভেরি গুড, আউন্স পার স্পিন্ডল। ওকে, তাহলে আউন্স পার স্পিন্ডল, দ্যাট মিন্স একটা স্পিন্ডলের প্রোডাকশন, সেটা আমরা প্রোডাকশন যেমন দেখো পাউন্ডে বের করেছি, এর আগে কেজিতে বের করেছি, টনে বের করেছি। এর আগে যে 2-3টা ম্যাথ আমরা প্র্যাকটিস করিয়েছি, সেখানে কিন্তু ফুল মেশিনের প্রোডাকশন বের করা হয়েছে, ঠিক না? ফুল মেশিনের, নট এ সিঙ্গেল স্পিন্ডল। বাট দেখো ওপিএস মিন্স আউন্স পার স্পিন্ডল, তো একটা স্পিন্ডলের প্রোডাকশন বের করতে হবে। এখন ওই সূত্র দিয়েই হবে, কিন্তু প্রোডাকশনটা তোমরা বের করবা একটা স্পিন্ডলের, এবং সেটা পাউন্ডে অথবা কেজি অথবা টনে বের না করে আউন্সে বের করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। জটিল কিছু না। ওকে, দেখো আর করা লাগবে না, পারবা? পারবো না স্যার। পারবা? না স্যার, একটু করে দেন। আচ্ছা, কে বললা ওপিএস মানে আউন্স পার স্পিন্ডল? আইডি কত বলো? জি স্যার, আমি তুমি সাহস করে আইডি বলো দেখি। আইডি কত? আইডি 1 স্যার। আইডি 1। ডিপার্টমেন্ট? স্যার ফেব্রিক। ভেরি গুড, তুমি করো। তোমার ইসে যাও, এটা শেয়ার করো, স্টুডেন্টদের পড়ায় দাও। হ্যাঁ, তোমারই এয়ারমেটদের পড়ায় দাও। স্যার ভ্যালুটা একটু রাফে উঠায়নি স্যার, একটু হ্যাঁ, 1 মিনিট সময় দেন। অবশ্যই। আচ্ছা, সবাই দেখবা, যদি বুঝতে সমস্যা থাকে আমি আছি, সমস্যা নাই, কোশ্চেন করো। জি স্যার, নাম্বার অফ স্পিন্ডল তাহলে 1 হবে এখানে, না? তুমি করো নাম্বার, তুমি যেটা বললে আউন্স পার স্পিন্ডল বলতে কি বোঝায়? পার স্পিন্ডল না? পার স্পিন্ডল, হ্যাঁ সেটাই বলতেছি স্যার। তাহলে একটা 1। স্পিন্ডলে হ্যাঁ জি স্যার। তুমি মনে করো হোল মেশিনের প্রোডাকশন যদি বের করে ওই 504 দিয়ে ভাগ দাও, অথবা এই নাম্বার অফ স্পিন্ডল ইকুয়াল টু 1 লেখো, একই তো কথা নাকি? হোল মেশিনের প্রোডাকশন বের করার দরকার আছে? এখানে ফুল মেশিনের প্রোডাকশন বের করার দরকার নাই।
বুঝতে পারছো? আমি কাচ্ছি, তুমি স্লাইডে যাও। তুমি কি মোবাইলে আছো? জি স্যার, আমি ফোনে তো। হ্যাঁ, এসে যাও তোমার স্ক্রিনে, আমি অ্যালাউ করে দিব। দেখো আমি অ্যালাউ করছি, এখন দেখো ম্যাথটা সবাই বুঝো। হ্যাঁ, বাকিগুলো তো একই রকম, বাট এখানে টার্মটা যেটা একটু আলাদা। যদি কখনো আসে ওপিএস পার 10 স্পিন্ডাল, পারবো না, এরকম করে চেঞ্জ করে দিলাম। আচ্ছা স্যার, এখানে কি পুরাটা বের করে পরবর্তীতে কি আউন্সে কনভার্ট করলে হবে না? দেখো যদি কোশ্চেনটা আমি এমন ভাবে দিই যে ক্যালকুলেট দ্য ওপিএস ফর ধরো 10 স্পিন্ডাল বললাম, আর 20 স্পিন্ডাল বললাম। 20 স্পিন্ডালে বললে তুমি ফুল মেশিনের বের করলা, বা একটা স্পিন্ডালে বের করলা, ইনটু 20 দ্বিগুণ করলা, ঠিক আছে? আর এখানে যেহেতু একটা স্পিন্ডালে বলাই আছে, সো একটা স্পিন্ডালে বের করলেই হবে, ফুল মেশিনের দরকার নাই, বুঝছো? হ্যাঁ। আর স্যার এখানে তাহলে স্যার টাইমটা কি হবে স্যার? টাইমটা দেখো ওখানে কি দিয়েছিলাম কোশ্চেনে দিয়েছিলাম মেবি শিফট, না নাকি? আচ্ছা, একটু দেখে নিয়েছি স্যার, ইয়াটা একটু শেয়ার দিলে আরো ভালো। আচ্ছা, শেয়ার না না দিয়ে স্যার, আমি জাস্ট, শিফট বা ডে স্যার বলা ছিল না, জাস্ট বলা ছিল ক্যালকুলেট ওপিএস অফ দিস রিং। স্যার টাইম বলা ছিল না, সেটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, টাইম বলা ছিল না, না দেখি। ক্যালকুলেট দ্য মেশিন প্রোডাকশন, ক্যালকুলেট দ্য মেশিন সরি, স্পিন্ডাল স্পিড এত, ইয়ান কাউন্ট এত, এফিসিয়েন্সি এত, ক্যালকুলেট ওপিএস অফ দিস রিং। তাহলে এটা করবা পার শিফটে করো। হ্যাঁ, এখানে আচ্ছা পার শিফটে করো, তুমি শিফটে এটা ওপিএস, ক্যালকুলেট ওপিএস, এটা দিতে পারো ওপিএস আর ব্র্যাকেটে এটাকে এভাবে লেখা যেতে পারে যে আউন্স। হ্যাঁ, আউন্স, দ্যাট মিন্স পার শিফট। ounce per shift, okay, ounce per shift, OPS ounce per shift per স্পিন্ডাল লিখে দিলে হয়, তোমাদের যদি সুবিধা মনে করো এভাবে লিখে দিলাম। এবার বুঝছো? পার শিফটে বের করো। আচ্ছা, এই যে স্পিন্ডাল পার স্পিন্ডাল, এটা কিন্তু নরমালি উল্লেখ থাকবে না। হ্যাঁ, ডাটাগুলো নিয়েছো? হ্যাঁ, করো। এবার যাও যাও। স্যার আমি এখানে একটা জিনিস বুঝতেছি না, যে আমি প্রোডাকশনটা যদি মানে সম্পূর্ণটা বের করি, মানে যে আমাদের প্রোডাকশনের ফর্মুলা, সেখান থেকে তো আমি হচ্ছে যে পাউন্ড পার শিফট পাবো আর কি, ঠিক আছে? আমি যদি ভ্যালু গুলা বসে আর কি, আমি চাচ্ছি ওইটাকে কি আমি কনভার্ট করতে পারবো না আউন্সে? হ্যাঁ, এটা কনভার্ট করো। হ্যাঁ, করো। আচ্ছা, এখন স্যার ওই সম্পর্কটা স্যার একটু ক্লিয়ারলি আমি ভুলে গেছি আর কি, ওটা যদি একটু বলতে, পাউন্ড কেন থেকে। একটু আগে সূত্র না দেখালাম? সূত্রটা দেখালাম না? না না, মানে সূত্র না স্যার, মানে আমি বলছি পাউন্ড থেকে আউন্সে কনভার্সনটা আর কি। মেইনলি এই সূত্রটা দেখো, এই যে নাম্বার 2, এই সূত্র দিয়েই হবে। হ্যাঁ, সূত্র দিয়ে হবে। এই সূত্রে আসলে কি বাড়ায়? প্রোডাকশন। হ্যাঁ, এখান থেকে আসবে স্যার হচ্ছে পাউন্ড পার শিফট আসবে, যদি ইয়া মানে 60 বসে ওকে, পাউন্ডস পার শিফট, ঠিক আছে, এটা পাউন্ডস পার শিফট। আচ্ছা, পাউন্ডস পার শিফট আসলে এখান থেকে তুমি ইসে নিবা, আউন্সে নিবা, আউন্সে নিবা। বলো, এই যে এখানে দেখো আমি কিছু সম্পর্ক দেখিয়ে দিয়েছিলাম, এখানে আছে নাকি দেখো।
আচ্ছা 1 পাউন্ড সমান হচ্ছে 60। এই জন্য এগুলো এমনিতে দিই নাই, বুঝছো? এগুলো তোমাদের দিয়েছিলাম যে এই কনভার্সন গুলো জানলে আর এই সূত্রগুলো জানলে তোমাদের আর কোনো ম্যাথ আসলে আশা করি মানে এর মধ্যে থাকবে ম্যাথ আর কি। বুঝছো? হ্যাঁ জি স্যার, এখন বুঝছি স্যার, এখন পারবো। আচ্ছা, তাহলে এবার যাও তোমার। শোনো, পরীক্ষা হলে বা পরীক্ষায় ম্যাথ যদি করতে পারো এটা মার্ক কোনো কাটাকাটি নাই, হ্যাঁ? অলওয়েজ ম্যাথ করার চেষ্টা করবা ভালোভাবে, থাকতে না পারি ম্যাথে, ম্যাথে কোনো মার্কস কাটা না যায় এইভাবে করো। এবার পরীক্ষা, অনলাইন পরীক্ষাতেও অনেকে ম্যাথ করেছে, ধরো ডাটা বসিয়েছে বা ডাটা অনুযায়ী তার রেজাল্ট ঠিক নাই, এটাতে ইন্ডিকেট করে সে আরো একজনের দেখে লিখছে। ডাটা দিলে সেই ডাটা যদি ইনপুট দেয়, তো এই ডাটা ভ্যালু আসার কথা না। এবং সেম জিনিস মেজরিটি পার্সনের সেম জিনিস একই রকম, সে ভুল করলে আর একজনও ভুল করছে। তোমার সূত্র হয়তো লেখার দরকার নাই, এমনি ম্যাথটা করো সরাসরি। হচ্ছে ডাটা বসাও। 1800 হলো হলো 1 তো টাইম হলো স্পিন্ডল স্পিড কি 1800 হবে? যে স্পিন্ডল স্পিড 1800 বলা ছিল না? না, 1800 হয় স্পিন্ডল স্পিড? তোমার ইসে এটা সিমপ্লেক্স মেশিনের জন্য হতে পারে, এর জন্য হবে 18,000। আর একটা শূন্য দিয়ে দাও, 18,000। ও আচ্ছা 18,000 ছিল, আমি তাহলে বলে উঠেছি মনে আছে। আচ্ছা তাহলে স্পিড নাম্বার অফ স্পিন্ডল আর টাইম হচ্ছে পার শিফট, তাহলে 60 ইনটু হলো 8, এটা হলো টাইম। আর তারপর হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 0.90%, 0.9। আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে 95। আমাদের, ও 95 ছিল, ভুল উঠেছি তার 95। আর তারপর ছিল হচ্ছে টিপিআই আর কি, টুইস্ট পার ইঞ্চ হচ্ছে আবার টিএম রুট ওভার এনই, টিএম দেওয়া হচ্ছে আমাদের কাছে 4.2। তুমি আর ওটাই লিখে দাও, হ্যাঁ দাও, 4.2 হ্যাঁ ওকে, হ্যাঁ। 4.2 রুট ওভার এনই হচ্ছে 30 দেওয়া, ইন্টু হচ্ছে স্যার 36 ইন্টু হলো 840, আর সাথে ইন্টু হচ্ছে হলো আমাদের কাউন্ট যেটা আর কি 30। হ্যাঁ এটা দিলে স্যার যে ভ্যালুটা আসবে সেটা হলো হচ্ছে আমাদের তোমার এই পাউন্ড। এফিসিয়েন্সি 90 আছে, ঠিক আছে, সমস্যা নাই, 90 আছে, আমি যা তো হোক 90 90 হোক বসাইছি। 95 হোক, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই একদম। আচ্ছা তাহলে স্যার এটা যদি বসে তাহলে হচ্ছে পাউন্ড পার শিফটে আসবে আর কি প্রোডাকশন, তারপর হচ্ছে 16 দ্বারা গুণ করে সেটাকে হচ্ছে আউন্সে নিয়ে স্যার ভ্যালু কি বের করে দেখাবো এখানে নাকি? দাও, কারো সমস্যা আছে কি বলো তো? করো, বের করো, বের করো। তাহলে একটু ক্যালকুলেট করি স্যার, এক সেকেন্ড। 90 ধরো, এফিসিয়েন্সি 90 ধরো, হ্যাঁ। আচ্ছা স্যার 90 ধরতেছি, ভাগ হচ্ছে হচ্ছে 4. into হলো 3640 হলো 30।
স্যার 0.37 আসছে মনে হয় স্যার, 0.37 পাউন্ড পার শিফট। কি ভুল হয়েছে আচ্ছা। স্যার কোথাও? আর সেটা তো আমি জানি না, এটা আসে তাই তোমাদের ক্যালকুলেশনটা হয়তো ভুল হতে পারে স্যার, একটু ক্যালকুলেশন ঠিক আছে স্যার। ক্যালকুলেশন ঠিক থাকলে হ্যাঁ বসাও, তাহলে এটাকে, হ্যাঁ তাহলে স্যার পাউন্ডস পার শিফট 0.37 বসাও। হচ্ছে পাউন্ড পার শিফট, দেন এটাকে 16 দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে আউন্স পার শিফট মানে আর সেটাই লেখো যাতে সবাই দেখে। হ্যাঁ লেখো, ওইটা লেখো, তাহলে লেখো। তাহলে এটা মুছা লাগবে, এটা কি মুছে দিব স্যার? আর নিচে হবে না এখানে? আচ্ছা দেখি আচ্ছা লেখো হয় কিনা। লেখো, এটা মুছে দাও, মুছে দাও, দাও মুছে দাও। আচ্ছা আচ্ছা এই নিচে পর্যন্ত হচ্ছে কারো তাহলে সমস্যা নাই? 0.37, 37 না? 0.37 এটা হচ্ছে পাউন্ড পার শিফট, পাউন্ড পার এখানে শিফট। ইনটু লিখে দাও আর কি, ইনটু 60। হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে স্যার 0. তাহলে এটাকে একটু পাশে লিখি, 0.37। স্যার এটা মুছা লাগবে স্যার, জায়গা হচ্ছে না। দেখো ওই যে তুমি এখানে এই পাউন্ডস পার শিফটটা মুছে দাও, এটা মুছে দিব। পাউন্ডস পার শিফট মুছে দাও, পাউন্ডস পার শিফটটা মুছে দাও। হ্যাঁ দিছো না? ইনটু জি লেখো স্যার, 16, ইনটু 16 এটা হলো এর 16। সাথে 16। হ্যাঁ তো এটা হচ্ছে স্যার একবারে যেটা আসবে সেটা হলো 5.96 আর কি, আচ্ছা 5.96 এত হচ্ছে স্যার এটা তো কি বলো এটা? আউন্স। এটা হলো আউন্স পার শিফট পার স্পিন্ডল, আউন্স আচ্ছা পার শিফট পার স্পিন্ডল। যদি মনে করো এরকম একটা মেশিনের আহ 10টা স্পিন্ডলে প্রোডাকশন বের করতে বলে, পারবো না এভাবে? হ্যাঁ স্যার, তাহলে ইয়ার যে মানটা কোনো শুধু না। 10 বসে যাবে, 10 হয়ে যাবে। হ্যাঁ যদি মনে করো ওপিএসসি বের করতে হয় এমন না, 10টা স্পিন্ডলের প্রোডাকশন পাউন্ডে বের করো, পারবো না? জি 10টা স্যার। স্পিন্ডলের প্রোডাকশন হয়তো কেজিতে বের করো, হ্যাঁ বা পাউন্ডে বের করো, এটা শিফটে ডেতে যেটাই চাই না কেন, পারবো কিনা? জি আমাদের স্যার যেহেতু পাবো। এমসিকিউ আছে না, বিভিন্ন গুলো আসতে পারে। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোশ্চেন আছে বলো তো, এনিবডি? আমাদের নিয়ে আমার একটা কমপ্লেন আছে, বলবো বলো। তোমরা 4টা ডিপার্টমেন্ট, 4 ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যারাউন্ড 240 বা 250 কাছাকাছি, 50% স্টুডেন্টও নাই। এই 11টা 11:30 বাজে, সমস্যাটা কি বলতে পারো? মনে করো ক্লাসে থাকে না, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু এই যে খাতা জমা দিলাম, সবার কিন্তু একরকম হয় না। এবার তো অনেক সহজভাবে পরীক্ষা হলো, তারপরেও তো সবাই ভালো করতে পারে না। একজনা ভুল করলে ওর ভুল আরেকজনাও করে, ব্যাড লাক। সে যদি মার্কস না পায় অন্যজনও পাবে না, একই অবস্থা, বুঝছো? ঠিক আছে, কারো কোশ্চেন আছে কি বলো? আচ্ছা নাই, তাহলে পরের ম্যাথে গেলাম। স্যার 3 নাম্বার ম্যাথে স্যার একটু কোশ্চেন ছিল। নাম্বার 3 না? জি স্যার। বলো। স্যার এখানে হচ্ছে আমাদেরকে রোবিং হ্যান্ড, তারপর ড্রাফট, আর হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু দেওয়া আছে। সো সূত্রে তো আমাদের হচ্ছে টিপিআই লাগবে আর হচ্ছে ইয়ান কাউন্ট লাগবে। So, এই তিনটা থেকে হচ্ছে টিপিআই আর হচ্ছে ইয়ান কাউন্ট স্যার কিভাবে বের করতে পারি? টিপিআর ইয়ান কাউন্ট, ঠিক না? রোবিং হ্যান্ড কি আচ্ছা কাউন্ট? টুইস্ট টুইস্ট কি বলো বলো, রবিং হ্যান্ড। তো রোবিং হ্যান্ডটা কি কাউন্ট? রবিং হ্যান্ড কাউন্ট হতে পারে বলো তো? না স্যার। তাহলে রোভিং হ্যাং আর কাউন্ট এক জিনিস? রোভিং হ্যাং হচ্ছে, এটা তো রোভিং, যেটা রোভিং হ্যাং বলতে আসলে আমরা এনিকে অনেক সময় হ্যাং বলে, হ্যাঁ এনি সিস্টেমের যে কাউন্ট সেটাকে আমরা হ্যাং বলি। যেমন আছে না যে 840 যদি এতটা হ্যাং আছে, দ্যাট মিনস কাউন্টের ভ্যালু অত, ঠিক না? জিনিসটা এরকম। কিন্তু তোমার রোভিং দ্যাট মিনস এটা কিসের আউটপুট? সিমপ্লেক্সের আউটপুট। আর কাউন্ট যেটা আমরা কাউন্ট যেটা বলছি, এটা কিসের কাউন্ট বলতো? এই যে রোবিং হ্যাং যেটা 1.5, এটা কিন্তু কাউন্ট, বাট এই কাউন্টটা কিসের? এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিনের যে আউটপুট রবিং, এইটার কাউন্ট। এগুলোও কাউন্ট, বুঝছো?
এগুলো কাউন্ট। যেমন ধরো তুমি ড্রফেম মেশিনের যে স্লাইভার পাও সেটার যে আমরা প্রকাশ করি সেটা ওয়ান কাইন্ড অফ কাউন্ট, মানে কাউন্ট মানে গণনা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা যে সিস্টেম ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক সবগুলো কাউন্ট। এটাও কাউন্ট, বাট এটা রোভিং মানে রোভিং এর কাউন্ট, নট ইয়ান এর কাউন্ট। আর আমরা একটু আগে যেটা করলাম এটা দেখো এটা ইয়ান কাউন্ট। 4 নম্বর ম্যাথে যেটা দেখাচ্ছিল 30 এনি লেখা ছিল, বুঝছো? এটা ইয়ান কাউন্ট। সো ইয়ান কাউন্ট রোভিং কাউন্ট সেম না, ওইভাবে করলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা 3 নম্বর ম্যাথটা যেহেতু আগে আমি আলাপ করেছি যতটুকু মনে হয়, তো তারপরে আমি 5 নম্বরটা বলি। 5 নম্বরটা সলভ করলে আশা করি 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার হয়তো পেয়ে যাবা, না পারলে পরে আমি তারপরেও বলতেছি। ওকে, নাম্বার 5 দেখো কি ম্যাথটা কি আসলে ম্যাথ কি চাচ্ছে দেখো। এ রিং ফ্রেম মেশিন or ring frame produces 30 any neat yarn and it is required count change to 40 any. What are the change required and why? বুঝছো? একটা রিং ফ্রেম মেশিনে মনে করো 30 এনি কাউন্ট তৈরি হচ্ছে, 30 এনি কাউন্ট তৈরি হচ্ছে। এখন আমাদের সেই জিনিসটা এমন বোঝার জন্য বলতেছি, মনে করো তুমি 30 এনি কাউন্ট তৈরি করছো, তোমার কোনো বায়ার অর্ডার দিছে যে এত কেজি 30 এনি কাউন্ট লাগবে। এখন তোমার 30 এনি কাউন্ট তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, অথবা কোনো একটা বায়ার আবার বললো যে আমার 40 এনি কিছু কাউন্ট মানে ইয়ান লাগবে 40 এনি। তুমি কি করবা? 40 এনি তোমার হয়তো রিং ফ্রেম 10টা আছে, সেখান থেকে তুমি চাচ্ছ যে এই বায়ারকে আমাকে মানে যেহেতু ডেলিভারি দিতে হবে বা তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, তখন তুমি 10টা রিং ফ্রেমের মধ্যে হয়তো বা 2টা রিং ফ্রেম অথবা তার যে অর্ডার আছে অর্ডারের অ্যামাউন্ট অনুযায়ী 2টা অথবা 3টা রিং ফ্রেমের কাউন্ট তুমি 40 এনি বানাবা। ঠিক আছে? তাহলে 30 থেকে 40 এনি বানাতে হলে কি করতে হবে? এইটা আসলে কি চেঞ্জ করতে হবে? 30 এনি থেকে 40 এনি কাউন্ট তৈরি করতে হলে কি চেঞ্জ করতে হবে এবং কেন করতে হবে? কোশ্চেনটা বুঝছো কিনা এখন? স্যার স্পিন্ডল স্পিড কি চেঞ্জ করা লাগবে? স্পিন্ডল স্পিড চেঞ্জ করে ইয়ানের কাউন্ট চেঞ্জ করা যায় না। স্পিন্ডলের স্পিড চেঞ্জ করলে শুধু প্রোডাকশন বাড়বে কম, ইয়ানের কাউন্টের উপরে প্রভাব পড়বে না আসলে। স্যার ড্রাফট চেঞ্জ করতে হবে। আর কেন ড্রাফট চেঞ্জ করতে হবে বলো? সমস্যা নাই যে এখানে তো ক্লোরোপেন, সমস্যা নাই বলতে পারো, তোমরা তো স্টুডেন্ট, বলো আমি তো সব পারি না, তোমরা তো নাই করতে পারো। হ্যাঁ বলো, ড্রাফট চেঞ্জ করার কি যুক্তি আছে বলো তো? স্যার ড্রাফট যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে চিকন হবে সুতাটা, আরো ফাইনাল হবে। আর ড্রাফট যদি না বাড়ানো হয় তাহলে আগের মতোই থাকবে, এই আর কি। ড্রাফট বাড়ালে চিকন হয়, ঠিক না? আচ্ছা, আমরা তো কিন্তু ড্রাফটিং সিস্টেম আগে পড়িয়েছি তাই না? এই যে কনসেপ্টটা আগে আমরা ড্রাফটিং সিস্টেম পড়িয়েছি, এখন তারপরে রিং ফ্রেমে আসলাম। সো কিন্তু ড্রাফটিং সিস্টেমের ইউটিলাইজেশন তোমাদের মনে রোবেল স্যারও পড়িয়েছে, বা ড্রাফটিং সিস্টেম সম্পর্কে ড্রফেমে আছে, ড্রফেমে ড্রাফটিং সিস্টেম আছে না? আছে। সো ওখান থেকে এই কনসেপ্টটা তোমার অন্তত কাজে লাগছে, দেখছো যে ডাব দিলে ডাব বাড়ালে চিকন হয়, কমালে মোটা হয়, এতটুকু তো বুঝছো। এই কনসেপ্টে পড়েই তোমার অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার, ভেরি গুড। এখন এখানে ডাব বাড়াতে হবে অথবা কমাতে হবে। যদি আমরা ফাইনাল কাউন্ট মানে কোর্সার কাউন্ট থেকে ফাইনাল কাউন্টে গেলে কল দেয় না, কোর্সার কাউন্ট থেকে ফাইনাল কাউন্টে যায় তখন ডাব বাড়াতে হয়। দ্যাট মিন্স মোটা সুতা থেকে কম্পারেটিভলি চিকন সুতা বানায় তাহলে ডাব বাড়াতে হয়। দেখো তো আমরা ড্রাফটিং এর সূত্র একটা লিখেছিলাম, আছে কিনা? এই কারো মনে হয় মাইক আনমিউট হয়ে গিয়েছে, স্যার কাইন্ডলি একটু অফ করে দেখো তো, কারো সমস্যা হচ্ছে কিন্তু। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি অনেক বেশি নয়েজ আসতেছে তোমাদের মধ্য থেকে আসতেছে। হ্যাঁ, কারো মিউট মাইকটা আনমিউট করে রাখো। দেখো ওই যে পাশে রাস্তার পাশে যে আছো তার কারণে নয়েজ আসতেছে অনেক, সরি।
একটু আনমিউট করে ফেলো। হ্যাঁ, স্যার একটু মিউট করে রাখতে বলেন। শুনতে পাচ্ছ? হ্যালো, দেখো যার কাছ থেকে নয়েজ আসতেছে এটা মিউট করো, মানে মিউট না, অ্যাকচুয়ালি আনমিউট করলে শব্দ আসবে না আর কি। বলছে শুনতেছে না। শুনতে পাচ্ছ? দেখো নয়েজ আসতেছে, হ্যাঁ সবার সমস্যা হচ্ছে, প্লিজ। স্যার আপনি বাদে সবাইকে আনমিউট করে দেন। করছে স্যার, করছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, একজন বলছে আর কি যে রিং রিং ফ্রেম অ্যাকচুয়ালি ডাব বাড়ালে সেটা কম্পারেবলি চিকন হবে। সেটা হতে পারে রবিং অথবা স্লাইভার অথবা ইয়ার্ন। আমাদের যে প্রিন্সিপালে যদি স্লাইভার দিই তাহলে ডাব বাড়ালে স্লাইভার আরো বেশি চিকন হবে। রবিং এর ক্ষেত্রেও ডাব বাড়ালে আরো বেশি, সিমপ্লেক্সে যদি আমরা ডাব বাড়াই আরো বেশি চিকন রবিং হবে ফাইনার। দেন ধরো এখন রিং ফ্রেমে আসি, রিং ফ্রেমেও ডাব বাড়ালে কম্পারেবলি সুতা চিকন হবে। এখন 30N এবং 40N এর মধ্যে, যেমন ধরো এখানে একটা জিনিস আছে যে আমার যদি কখনো তুমি, এটা জাস্ট মানে বেসিক কনসেপ্টের জন্য আমি বলতেছি, তুমি ধরো রিং ফ্রেমে তোমার 30 কাউন্ট তৈরি করতেছো, এখন হঠাৎ বায়ার অর্ডার দিল যে 40 NE, আমার 40 কাউন্ট লাগবে। এখন 40 কাউন্ট লাগলে তুমি কি ওই সিমপ্লেক্সের ডাব, সরি রিং এর ডাব চেঞ্জ দিলেই হয়ে যাবে? আচ্ছা, সেটা তোমরা হয়তো নাও পারতে পারো, আমি বলতেছি। দেখো তুমি যখনই 40 NE বায়ার চাপবে তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার রিং ফ্রেমের ডাফটিং এর ক্যাপাসিটি কত। যে আমি মানে ধরো তুমি রিং ফ্রেমের ইনপুট কি দিবা, ইনপুট হচ্ছে রবিং, ঠিক না? সেই রবিংটা যে যতটুকু মোটা আছে তোমার এক্সিস্টিং ডাব দিয়ে এত কাউন্ট পর্যন্ত করা যাবে কি? তুমি হয়তো 30 NEর জন্য রবিং বানাইছো, যেটা 30 NE বানাতে হলে রবিং কম্পারেটিভলি আমাদের মেশিনের যে ক্যাপাসিটি আছে রিং ফ্রেমের ডাফটিং, তোমরা জানো যে এটা দিলে রবিং এর যে কাউন্ট সেটা দিয়ে আমরা 30 NE বানাতে পারবো। ওকে, এখন 40 NE যদি মানে অর্ডার আসে, সো এখন তুমি যদি এমন হয় যে আমাদের রিং ফ্রেমের ডাফটিং এর ক্যাপাসিটি, রিং ফ্রেম মেশিনের ডাফটিং এর ক্যাপাসিটি থাকতে হবে, আরেকটা হচ্ছে তোমার আবার ওই ডাব চেঞ্জ করার অ্যাটাচমেন্ট থাকতে হবে। ডাব চেঞ্জ করার জন্য 30 থেকে যখন 40 বা 40 NE কাউন্ট বা ডাফটিং সিস্টেমের জন্য অনেকগুলো মানে থাকে, গিয়ার থাকে, ওই গিয়ার গুলো তোমরা দেখছো মানে গিয়ারিং মেকানিজম করছো কিনা, এটা চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে জিসিপি হুইল, ডাব চেঞ্জ হুইল, এটা চেঞ্জ করতে হয়। এই কম্বিনেশন যখন এই হুইল দুটা চেঞ্জ করা হয়, চেঞ্জ করতে হলে ওইটার আবার তোমার ফ্যাক্টরিতে আছে কিনা, যদি না থাকে তাহলে হতে পারে যে রবিং যেটা আছে ওইটাকে আরো চিকন আগেই বানিয়ে নেওয়া লাগতে পারে 40 NEর জন্য। তাহলে সো তোমার ডাব চেঞ্জ দেওয়া লাগতে পারে সিমপ্লেক্স মেশিনে এবং রিং ফ্রেমে, দুটাতেই। কম্পারেটর আগে চিকন করে নিলাম, আমার যেহেতু 30-40 কাউন্ট লাগবে, হয়তোবা এমন হলো যে রবিং এ আরো বেশি চিকন করার কারণে রিং এর ডাব চেঞ্জ করাই লাগবে। বুঝছো? হ্যালো স্যার তাহলে হচ্ছে শুধু সিমপ্লেক্স মেশিন আর হচ্ছে যে রিং ফ্রেম মেশিনে যদি ড্রাফটটা আমি চেঞ্জ করি তাহলেই হচ্ছে? হ্যাঁ, এখন সিমপ্লেক্স এবং রিং দুটাই লাগতে পারে। আমি বললাম এমনও হতে পারে যে রিং এ তুমি সিমপ্লেক্স এত বেশি চিকন করে ফেলছো যে 30 কাউন্ট যে ডাব দিয়ে 30 কাউন্ট বানাচ্ছিলা সেই ডাব দিয়ে 40 কাউন্ট হচ্ছে। নর্মালি হয়তো হবে না, না হওয়ার পসিবিলিটি 90%। সেখানে হয়তো রবিং একটু চেঞ্জ করতে হবে, মানে সিমপ্লেক্স মেশিনে কিছু ডাব চেঞ্জ করে এটা ফাইনাল করে নিলাম, তাহলে কম্পারেটিভলি রিং ফ্রেম মেশিনে ডাবটা কম বাড়াতে হবে। মনে করো এক্সিস্টিং ডাব ছিল 30 কাউন্টের জন্য, ধরো এক্সিস্টিং ডাব আছে টোটাল ডাব হয়তো বা 40-48 বা এরকম আছে ধরো। এখন তোমাকে এটা হয়তো 60 লাগবে 30 থেকে 40 বানাইতে, তুমি যদি ওখানে আরেকটু কম্পারেটিভলি চিকন করে ফেলো রবিং এ, তখন হয়তো 48-এর জায়গায় 52 বা 54 ডাব দিলেই হয়ে যাচ্ছে আর কি, এরকম। তবে এটা ঠিক যে ফাইনাল কাউন্ট যখন বানানো হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি আবার টার্গেট থাকে ওই গ্লোরুম থেকে
আমরা 40 কাউন্ট বানাতে হলে কোথায় কোথায় চেঞ্জ করে আনবো, ঠিক আছে? এটা মানে কি করতে হয়, যখন বাইরে অর্ডার দেয় তখন চিন্তা করে যে ব্লু রুম থেকেই একটা তোমার কি বলবো প্ল্যানিং তৈরি হয়, আর প্ল্যানিং করতে হয় যে আসলে বাইরে কি চাচ্ছে, কি কি অর্ডার আছে। ফ্যাক্টরি সিস্টেম হচ্ছে আগে দেখবে যে বাইরে কি কি অর্ডার, প্রত্যেকদিন দেখা হয় যে বাইরে কি কি চাচ্ছে, কি অর্ডার কোন ধরনের। শুধু যে এই 30 আর 30 এনি 40 এনি বা এই ধরনের শুধু কার্ড আর কম ইয়ান তো চায় না, অনেক কিছু স্পেশাল ইয়ান থাকে, ভালো ভালো ফ্যাক্টরিতে স্পেশাল বহুত ইয়ান থাকে। আমি যেমন স্কোয়ারে ছিলাম, ওখানে অনেক ধরনের স্পেশাল ইয়ান তৈরি হয় যেগুলো তোমাদের নাম হয়তো বলি নাই। যেমন ধরো মিলান্সিয়ান, মিলান্সিয়ানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। মিলান্সিয়ান, এখন মিলান সম্পর্কে কি বলতে হলে অনেক সময় লাগবে, যাই হোক মিলান্সিয়ান, তারপর স্লাভিয়ান নাম শুনছো কিনা, ইনজেক্টিয়ান, সাইরোয়ান, পিসিয়ান, সিবিসিয়ান, তারপরে তোমার কম্প্যাক্টিয়ান, তারপরে তোমার আরেকটা হচ্ছে যেমন সাইরো বললাম, তারপরে ভর্টেক্সিয়ান তৈরি হয়, তারপরে রোটোরিয়ান। এই ধরনের ইয়ানের জন্য তোমার কোন ইয়ান বায়ার চাচ্ছে এবং সেটার কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্ল্যান করতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডিটেলস কথাবার্তা, গুলো ডিটেলস বলতে যাচ্ছে না। যাই হোক, তোমাদের বেসিক কনসেপ্ট তোমরা এখানে যেটা দেখবা, যেহেতু আমার 30 এনি থেকে 40 এনি চেয়েছে, আমি তোমাকে তো আর বলে দেওয়া হয় নাই যে এখন তুমি কি করবা, রবিং এ চেঞ্জ করবা না কিসে চেঞ্জ করবা, এই অপশন তো তোমাকে দেওয়া হয়নি। সিমপ্লেক্স মেশিনে চেঞ্জ করবা দেওয়া হয়েছে, তোমাকে তো আর দেওয়া হয় নাই, বলা হয় নাই। সুতরাং তোমার যা অপশন আছে এখানে ম্যাথটাই, এই ম্যাথটাই যা চাচ্ছে এবং তোমাকে যে ডাটা দিয়েছে সেই অপশন অনুযায়ী তুমি সরাসরি রিং ফ্রেমে ড্রাফট চেঞ্জ করবা। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো সূত্রটা, আমরা অ্যাকচুয়াল ড্রাফটে যাব, কারণ তোমার ডাটা দেওয়া আছে। অ্যাকচুয়াল ড্রাফটিং সিস্টেমে দুই ভাবে করতে পারবো। এখানে অ্যাকচুয়াল ড্রাফটে দেখো ডেলিভারি কাউন্ট বাই ফিড কাউন্ট। অ্যাকচুয়াল নাম কেন জানো, যে এখানে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রোডাক্ট যতটুকু চিকন হচ্ছে বা মোটা হচ্ছে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। মানে ইয়ার্ন অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে ইয়ার্ন আর ইনপুট হচ্ছে রবিং, তাহলে রবিং থেকে ইয়ার্ন কতটুকু চিকন হলো সেটা, বা কতটা পাতলা হলো, কতটা ফাইনার হলো, সেটা দিয়ে ডাব হিসাব করার কারণে এটা অ্যাকচুয়াল ডাব বলা হয়। তাহলে সূত্রটা দেখো, অ্যাকচুয়াল ডাব ইকুয়াল টু ডেলিভারি কাউন্ট ডিভাইড বাই ফিড কাউন্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে, আমাদের ডাটা কি দিয়ে আছে, ইনডিরেক্ট সিস্টেমে আছে না? জি স্যার। আবার এখানে দেখো একটা 10 নম্বর লেখা আছে ফিড কাউন্ট বাই ডেলিভারি কাউন্ট, এটা রিভার্স আর কি। ফিড বাই ডেলিভারি যখন ডিরেক্ট সিস্টেম, যদি ওটা ডিরেক্টে থাকতো, এটা মাথায় রাখো যে ইনডিরেক্টে আসবে এমন না। আর যদি ইনডিরেক্ট হয়, তাহলে ইনডিরেক্ট বলতে অ্যানি হয়, তাহলে এটা ডেলিভারি বাই ফিড। ওকে, এবার যে আমাকে কনসেপ্টটা বললা যে স্যার ডাব চেঞ্জ করতে হবে, সে এবার বলতো ম্যাথটা এক লাইনের ম্যাথ কিভাবে করবা। তোমাদের এত কথা বললাম, এগুলো আসলে এগুলো মানে একটু জিনিস জানা দরকার ছিল যে কনসেপ্টটা কি, আসলে কি করে মেশিন ফ্যাক্টরিতে কি করতে হয়, বা তোমাদের যে ডাটা সে অনুযায়ী তোমরা শুধু জাস্ট খালি এটা করবা। এই যে ডাব চেঞ্জ করবা এবং তুমি কেন লেখছে না, হোয়াট আর দ্য চেঞ্জ রিকোয়ার্ড। ওকে, রিকোয়ার্ড ডাব চেঞ্জ, অ্যান্সার ডাব চেঞ্জ এবং হোয়াই, বিকজ to get finer count from coarser count, DAP will be changed. Okay, then তুমি ম্যাপটা করে দিলা, করো। বলো কে বাবা, বলো, করো, করে ফেলো, একজন করো। আচ্ছা, কে বললা ফাইনাল ডাব চেঞ্জ করতে হয়? সাহস দরকার আছে, সাহস এগুলা দরকার। হ্যাঁ, বাইরে যাওয়া, পড়ালেখা করবা, আবার তোমরা কি বলবো এই লেভেলে আসছো, এখন প্রেজেন্টেশন দিতে হবে। মাস্টার্স যদি কেউ করতে চাও, মাস্টার্সে অনেক প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, এখনকার পরবর্তী পড়ালেখাগুলো এই আফটার তোমাদের বিএসসি ডিগ্রি পরে দেখবা সবকিছু ম্যাক্সিমাম নিজে নিজে করতে হয়, জন্য প্র্যাকটিস করানোর জন্য তোমাদের করা হচ্ছে। অনলাইনে দেখো, অনলাইন আমরা চিন্তাই করতে পারি যে অনলাইনে ক্লাস নেব। তোমার দেখো এখন অলরেডি একটু আগে 120 জন ছিল, 120 জন ছাত্র ক্লাস নিয়ে আমার কাছে 10 জন ছাত্র ক্লাস নেয়, প্রায় সেম না? মানে অনলাইনে সেম, কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ করো, একজন করো, ম্যাথটা সময় নষ্ট করো না।
আচ্ছা আমি বলি তাহলে তোমাদের। স্যার এখানে স্যার ডেলিভারিটা কি 40 কাউন্ট, মানে 40 হ্যাঁ এনি, হ্যাঁ তাই তো আর বলছি, দেখছো না? আর ফিড কাউন্টটা হচ্ছে কি তাহলে মানে 30 যেটা ইনপুট দেখো দিচ্ছি? তাই বলছে রিং ফ্রেম প্রডিউসে 30 এনি ইয়ার্ন তৈরি হ্যাঁ করতেছে, তাহলে স্যার 40/30 আর কি and it is 1.33 required to ড্রাফট হবে। change, হ্যাঁ 40, তাহলে কত আসে ডাব? তো 1.33 হবে তাহলে। 1.33, দ্যাট মিন্স তোমার স্ক্রিন শেয়ারে যাও, সবাই একটু দেখে নি, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা আমি, তুমি লিখেছেন না? তাহলে এটা ডাব চেঞ্জের ভ্যালু, ঠিক আছে? এত গুণ ডাব বাড়াতে হবে, এত গুণ ডাব বাড়াতে হবে। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন কারো বলো তো? স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হুম। স্যার এখানে হচ্ছে আমাদের যে ফিড কাউন্টটা ছিল, সো নরমালি তো আমাদের ফিড কাউন্ট বলতে আমরা যে রোবিংটা হচ্ছে আমরা ফিড দেই, সেই রোবিংটার কাউন্ট না? না এখানে সেটা নয়, এখানে তো তোমার রবিং এর কাউন্ট হবে না। 30 এনি ইয়ান তৈরি করতেছে, কোশ্চেনটা পড়ে দেখো, রিং ফ্রেম এরকম ছিল না, রিং ফ্রেম প্রডিউসেস 30 এনি নিট ইয়ান, অলরেডি তৈরি করতেছে ফ্যাক্টরিতে। সিস্টেম কি জানো, তোমার মনে করো 30 এনি তৈরি করছো, এখন বললো তুমি ধরো বায়ার বলে আমার 30 এনি আর লাগবে না, আমাকে 40 এনি দেন, 40 এনি লাগবে। 30 এনি যেটা লাগবে না বলছো, ওটা তো কাউন্ট সুতাই তো ছিল, 30 এনি সুতা না নিয়ে তুমি 40 এনি চাচ্ছ, এখানে রবিং এর কোনো কোশ্চেন নাই, বুঝছো? আমাদের তো সূত্র হচ্ছে যদি এনি হয়, ইংলিশ কাউন্ট হয়, তাহলে ডেলিভারি বাই ফিড। এত গুণ কাউন্ট চেঞ্জ করতে হবে। জি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটা কথা বলো তো তোমরা সহজ ভাবে, আমার যেটা মনে হয়, যদি আমি বলি অ্যাকচুয়ালি কত ডাব দিতে হবে 40 এনি বানাতে হলে, এখানে আমি এত গুণ ডাব চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা কত ডাব দিতে হবে বলো? অ্যাকচুয়ালি কত ডাব দিলে 40 কাউন্ট তৈরি হবে, মেশিনে কত ডাব অ্যাপ্লাই করতে হবে? টোটাল তাহলে স্যার 2.33 হওয়ার কথা না, 1 অ্যাড করতে হবে। আচ্ছা এটাকে যদি আমরা মনে করো আরো সহজ ভাবে যাই, আমি যদি বলি এখন এক্সিস্টিং ডাব, যদি প্রশ্নটা এরকম আসে যে 30 এনির জন্য এক্সিস্টিং ডাব আছে, 30 এনির জন্য ডাব দেওয়া আছে, মনে করো 30 এনি ইয়ার্ন তৈরি হচ্ছে, মেশিনে এক্সিস্টিং ডাব অ্যাপ্লাই করা আছে, 30 এনি অ্যারাউন্ড করলাম 48, ধরো 48.5 এত ডাব এক্সিস্টিং আছে, বুঝছো? কারণ 30 এনি ইয়ার্ন তৈরি হচ্ছে। এখন আমাকে বলা হলো তুমি যেটা বললে এত গুণ চেঞ্জ হবে, এত গুণ চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু ডাব দিতে হবে কত, কত ডাব দিলে আমরা 40 এনি ইয়ার্ন তৈরি করতে পারবো? এখন তো ধরো 48.5 দেওয়া আছে, তাহলে কি করতে হবে বলতো, সহজ ভাবে চিন্তা করো। স্যার এটাকে 1.33 দিয়ে গুণ করে আগে 48.5 এর সাথে আবার যোগ করতে হবে। যোগ করতে হবে, যোগ করলে তো অনেক হয়ে যায়। শোনো দেখো সহজ ভাবে যদি বলি 30 এনির জন্য 30 এনি ইয়ার্ন তৈরি করার জন্য
30n এর জন্য আমাদের লাগে 30n এর জন্য ডাব লাগে 48.5, এই তো। কিন্তু মানে সহজভাবে চিন্তা করো, তাহলে 1n এর জন্য ডাব চেঞ্জ করা লাগে, মানে 1n এর জন্য বোঝার জন্য আর কি, যদি এমনি বের করতে দাও এর থেকে সহজ আর নিয়ম আছে কিনা আপনার 30। এখন যদি এভাবে বের করি যে 40n ওই কি হিসাবে চিন্তা করো, এই নিয়মের মতো। একটা ডাক্তারের ভ্যালু আর কি হতে পারে না? ভুল হবে? তোমাদের মনে হয় কি আমি নিজে নিজে চিন্তা করলাম? স্যার এভাবেও করা যায় স্যার, আর 48.5 কে 1.33 দ্বারা গুণ করলেও তো হয়। 8.5 কে তো? জি স্যার, যেহেতু আমরা 1.33 গুণ বাড়াচ্ছি তো সেটাকে 1.33 দ্বারা গুণ করলে একই রেজাল্ট আসে। এই জন্য আগে আমরা বললাম যে 1.33 এত গুণ বাড়াতে হবে, ঠিক না? ওইটা এত গুণ বাড়াতে হবে, অথবা তুমি এইভাবে বের করে টোটাল ডাব এত অ্যাপ্লাই করতে হবে, যেভাবে বলে মানে ক্লিয়ার থাকতে হবে আর কি, নাহলে পরে ভুল হবে ব্যাপারটা। এভাবে করতে পারো, অথবা এটাকে 1.33 দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে না? একই কথা, এত গুণ বাড়াতে হবে ডাব, এটা বলতে হয় এত গুণ ডাব বাড়াতে হবে, এটা কিন্তু যোগ হবে না তখন, এত গুণ বাড়াতে হবে। অথবা দেখো এটা যদি 2 হতো, 2 আসতো ভ্যালুটা, তাহলে ডাবল করতে হতো। স্যার এত গুণ বাড়াইতে হবে এটা বললে তো মানে যোগ করতে হবে স্যার, এত গুণ করতে স্যার হবে এত, জি স্যার এত গুণ করতে হবে বলতে হবে স্যার। হ্যাঁ সেটাই, বাড়াইতে হইলে আগের 48.5 টা আবার বাদ দিতে হবে, তাহলে অতটুকু বাড়াতে হবে। এত গুণ করতে হবে, হ্যাঁ সেই ভাষা এরকমই, ঠিক আছে। মেইনলি ধরো জিনিসটা আছে সেটিং ফ্যাক্ট, মানে তোমার মেশিনের সেটিং তে আছে এতই, তখন হুইল দুইটা হুইল চেঞ্জ করে এটা নিতে হয় আর কি। এখন এই ডাবের ভ্যালু যদি সাপোজ এটা করলে যেটা আসে, সেটার জন্য হুইলের টিপ কত কত দিতে হবে, সেটা মোটামুটি ফ্যাক্টরিতে একটা চার্ট থাকে, এটা করে করে একটা চার্ট থাকে যে এত ডাব, যেহেতু তোমার ক্যালকুলেশন ডাব আছে, ক্যালকুলেটেড ডাব সে মনে করে এটা 62 বা কত আসছে, ঠিক আছে। এরকম যদি আসে, এইটার জন্য ওই হুইলের কম্বিনেশন আছে, ওটা খুলে দুটো লাগাতে হয়। এখন লাগানোর পরে আপনার টেস্ট করতে হয় যে আসলে আমার 40 কাউন্ট হইলো কিনা। 40 কাউন্ট মেশিনে অনেক সময় ইফিসিয়েন্সির ব্যাপার থাকে, স্লিপেজ থাকে, তো হইলো কিনা দেখা যায়। না হইলে যদি মনে হয় যে কাউন্ট এখনো হয় নাই, 48 হয় নাই হয়তো, বা সরি 40 হয় না 38 হয়েছে, তখন চিন্তা করো যে কাছাকাছি চলে আসছে, এবার কাছাকাছি আরেকটা দাঁত আরেকটু বাড়াই, দেন ডাব আরেকটু বাড়াইলেই দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হইলো। আর এইভাবে করতে হয়। অনেক সময় দেখো 40.2 আসছে বা 39.9 আসছে, তখন কিন্তু একটা রেঞ্জ থাকে, এই রেঞ্জের মধ্যে হইলে তখন এটা ধরে নেয়। 40.2 আসলে এটাকে 40 হিসাবে ধরবে, বাইরে যদি বলে না আমাদের কোনো সমস্যা নাই, বা ফ্যাক্টরিতেও থাকে একটু অ্যালাউন্স রাখা হয়, সেটার একটা লিমিট আছে, পার্সেন্টেজ সিবি বলে কাউন্টের সিবি, কত পার্সেন্ট ভেরিয়েশন হলে আমরা এটা নিতে পারি, এটাকে ধরবো ওই কাউন্ট হিসেবে। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের রয়ে গেছিল, আমাকে বলছিল 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার এটা ম্যাথটা নাম্বার 3। এবার বলো 3 নাম্বার ম্যাথটা যে কোশ্চেন করছিলা, তখন বলো তো তোমাদের সমাধান হয়েছে কিনা, এখন এই ম্যাথটা কনসেপ্টে এটা বোঝা যায় কিনা। ম্যাথটা কি আছে, ক্যালকুলেট দা মেশিন প্রোডাকশন পার ডে ইউজিং দা ফলোইং প্যারামিটার। জি স্যার, এখান থেকে স্যার আমরা তাহলে ডেলিভারি কাউন্টটা বের করতে পারবো, কারণ ড্রাফট দেওয়া আছে আর হচ্ছে রোবিং হ্যাঙ্ক দেওয়া আছে, যেটাকে আমরা ফিট কাউন্ট হিসেবে ইউজ করতে পারি। এখানে রোবিং কাউন্ট হবে ফিট কাউন্ট, ঠিক না? জি স্যার। আর ইয়ান কাউন্ট হবে কি বলো? স্যার 1.5 এর সাথে হচ্ছে ড্রাফটটা গুণ করে দিলে তো আমার ইয়ান কাউন্ট চলে আসবে। ইয়ান কাউন্ট পেয়েছে, ভেরি গুড। এখন তো এটা ইয়ান কাউন্ট পাইলে বাকিগুলো আগের মতো, ঠিক না? জি স্যার, বাকিগুলো স্যার বের করতে পারবো। এই জন্য 3 নম্বর অ্যান্সার না দিয়ে আমি 5 নম্বরটা আগে প্র্যাকটিস করলাম, যাতে ওখান থেকে এটা হয়ে যায়। ওকে, তাহলে ম্যাথ করো, আর যদি মনে হয় ক্রিটিক্যাল কোনো ম্যাথ আছে, আমি এর বাইরে তোমাদের আসলে এই লেভেলে বেশি, আমি কিন্তু বেসিক কিছু দেখো সূত্রগুলো অলরেডি দেখিয়েছি,
এই সূত্রগুলা জানলেই তোমরা আশা করি যথেষ্ট আর কি। সূত্রগুলা প্র্যাকটিস করালাম, তার সাথে সাথে কিছু কনভার্সন এবং কিছু ম্যাথও প্র্যাকটিস করিয়েছি। এই ম্যাথের আশপাশেই মানে পরীক্ষা হয়তো আসবে আশা করি। এর বেশি ডিপে গেলে তোমাদের জন্য সবাই ওভারঅল চিন্তা করতে হবে, তো সাবজেক্ট আবার কমন সাবজেক্ট সেই হিসাবে। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো। আর আমাদের রিটার ম্যানুয়াল থেকে যে কোশ্চেন গুলো আমি আগে হয়তো কিছু কোশ্চেন দেখিয়েছিলাম, যে আমার রিটেন কোশ্চেন, এই ম্যানুয়ালটা বেবি তোমাদের এসে আসে নাই কি জানি না, যদি না থাকে তাহলে দিতে হবে। স্যার ম্যাথ গুলো স্যার শেয়ার করে দিন। আচ্ছা, ম্যাথ গুলো আর এইটা মনে হয় আছে গুগল ক্লাসরুমে, না স্যার থাকলে এটা দেয়া নেই স্যার। আচ্ছা এইটা ম্যাথ গুলো দিয়ে দিলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো তো। আপনি আগের চ্যাপ্টারে গুরুত্ব স্যার যেরকম কোশ্চেন বলে দিতেন না, যে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন এগুলো এগুলো আসতে পারে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি স্যার এগুলো কি মানে বলে দিয়েছেন বা বলে দিবেন কি? আচ্ছা এখনই দিচ্ছি, খুশি তো, এখনই দিচ্ছি। দেখো দেখো এটা ছিল আমাদের ম্যানুয়াল থেকে যে কোশ্চেন গুলা পড়তে হবে, আমি বাই নেম কোশ্চেনই বলে দিচ্ছি। দেখো তোমরা ভালো করো সেটাই তোমরা চাই, তারপরেও তো কেন পারো না, বলে দেওয়ার পরেও সবাই পারে না কেন? কোশ্চেনও বলে দিবে, কোশ্চেন গুলা প্রায় এরকমই প্যাটার্নে আসে, খুব বেশি চেঞ্জ করা হয় খুব বেশি না। এখন যেহেতু অনলাইনে কোশ্চেন কিছু একটু জাস্ট করে দিতে হবে, বাট এমন দিব না যে পারবাই না, ঠিক আছে? আমি দিই না কিনা স্টুডেন্ট পারবে না মানে আমার কোশ্চেন সে করা যায় 100%ই পারবে এইরকমই আমি রাখি, কিন্তু আছে আর কি 100% সব ছাত্র পারবে না, যারা অ্যাটেনশন ফুললি দেয় প্র্যাকটিস করে তারা হয়তো পারবে। যাই হোক, এই দেখো নাম্বার 2.1 প্রথম এই কোশ্চেনটা, ফাংশন এন্ড মোড অফ অপারেশনের মধ্যে দেখো এই টাস্ক আর কি, টাস্ক মানে রিং ফ্রেমের কাজ, এখানে তিনটা কাজের কথা উল্লেখ করা আছে। এই যে রবিং থেকে ডাফটিং সিস্টেমের মাধ্যমে রবিংকে একটু আগে ম্যাথ করলাম, ফাইনাল কাউন্টে কনভার্ট করা একটা কাজ। দেখো ড্র দা রবিং বলছে, ড্র দা রবিং টু ইটস ফাইনাল কাউন্ট, মানে রবিং কে সেই পরিমাণ টেনে বা এই চিকন করা যাতে তার আমরা যে কাউন্টের ইয়ান চাচ্ছি সেই কাউন্টের ইয়ান পর্যন্ত পৌঁছতে পারি, এই পরিমাণ ডাব দিতে হবে আর কি। যে পরিমাণ ডাব দিলে আমাদের যে টার্গেট ইয়ান তৈরি করা যত চাচ্ছি, হ্যাঁ সেটা দেয়া রিং ফ্রেমের একটা কাজ। ওকে, তারপর দেখো ইম্প্যাক্টিনাসিটি টু দা বান্ডেল অফ ফাইবার বাই টয়েস্টিং ইট। ইম্প্যাক্টিনাসিটি বলতে কি বোঝায় বলতো? দ্যাট মিনস সুতার স্ট্রেন্থ কে মিন করে। তো স্ট্রেন্থ বাড়াতে হলে টুইস্ট দিতে হবে, সেই টুইস্টিং এর কাজটাও রিং ফ্রেম করে। থার্ড নাম্বার দেখো, ওয়াইন্ড দ্য রেজাল্টিং ইয়ার্ন সুইটেবল ফর্ম অফ স্টোরেজ, সুইটেবল ফর্ম ফর স্টোরেজ, ট্রান্সপোর্ট এন্ড আনস্টিং প্রসেসিং। দ্যাট মিনস হচ্ছে তোমার সুইটেবল প্যাকেজে জড়ানো, অ্যাকচুয়ালি আমাদের রিং কপসের যে শেপ সেই শেপে জড়ানো, সেখানে জড়ানো ওয়াইন্ডিং এর কিছু মানে রিকোয়ারমেন্ট আছে যে রিং সুতাটা জড়াবে যাতে এমন না হয় যে সুতা খুলে আসতেছে, সেই ধরনের ইয়ানের টেনশন অ্যাপ্লাই করা হয় প্রপার টেনশনে, এবং নির্দিষ্ট শেপে সুতা জড়ানো হয়। জড়ানোর শেপটা যেমন ধরো কনিক্যাল শেপ আসে, কনিক্যাল শেপ করার একমাত্র কারণ হচ্ছে যে সুতা দুই প্রান্ত থেকে খুলে না যায়, ঠিক আছে? তো এই শেপটা দেওয়ার জন্য আবার মেশিনের যে তোমার বিল্ডিং মোশন আছে, এই বিল্ডিং মোশনের মাধ্যমেই এই কনিক্যাল শেপটা দেওয়া হয়। তো তিনটা মেইন কাজ, একটা হচ্ছে তোমার ডাফটিং, দেন টুইস্টিং, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। ডাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং মেইন কাজ তিনটা। আচ্ছা তারপরে কোশ্চেন পড়বা অপারেটিং প্রিন্সিপল। এই যে অপারেটিং প্রিন্সিপল মনে হয় আমি আগে আলাপ করেছি না, এই ফিগারে ইন্ডিকেট করা আছে, আর এই যে এই ফিগারটার পাশে এখানে বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা এখান থেকে পড়লেই পারবা। তাহলে কোশ্চেন এটা পড়তে হবে কিন্তু, দ্যাট মিনস 2.1 এবং 2.2 লিখে রাখো। স্যার 2.2 এর ফিগারটা কি এক্সামে আসতে পারে? শুধু ফিগারের কথা বলছো? হ্যাঁ আসতে পারে, শুধু ফিগার আসতে পারে, আবার কোশ্চেন আসতে পারে। এখন তো অনলাইনে কোশ্চেন আমরা কিন্তু কত 3 বার 36 টা না 12টা কোশ্চেন, হ্যাঁ এখান থেকে আসতে পারে, শুধু ফিগার আসতে পারে।
এরপরে হয়তো রিং ফ্রেম নিয়ে কথা পরে নাও বলতে পারি। দেখো এখানে ডাক্টিং সিস্টেম আছে। ডাক্টিং সিস্টেমের জন্য তোমরা অলরেডি আমরা সিমপ্লেক্সে যে পড়িয়েছি প্যাটার্ন একই রকম, তবে রিং ফ্রেমের ক্ষেত্রে এটা 3/3 কে এক্সপ্লেন করবা, 4/4 না দিয়ে 3/3 দিবা। দেখো কনসেপচুয়াল স্ট্রাকচার অফ দ্য ডাক্টিং সিস্টেম, এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে। এটা কি বোঝায় বলতো? ডাক্টিং সিস্টেম ফিগার 3 এটা 4/4 না 3/3? স্যার 3/3। 3/3। আর নিচের রোলার গুলো ফ্লুটেড এবং স্টিলের রোলার, স্টিল ফ্লুটেড। আর উপরের গুলো কট রোলার, রাবারের। এখানে হচ্ছে ডাবল অ্যাপ্রন, সিস্টেমটার নাম হচ্ছে ডাবল অ্যাপ্রন। ডাবল অ্যাপ্রন ডাক্টিং সিস্টেম বলতে যে দেখো মিডিল রোলারের নিচেও অ্যাপ্রন আছে, উপরেও অ্যাপ্রন আছে, উপরেও আসছে নিচেও আছে, এটা ডাবল অ্যাপ্রন। এখানে সি লেখা আছে, এই সিটা এইটাকে একসাথে বলা হয় আর্ম প্রেসার আর প্রেসার আর্ম। বাকিগুলো আমরা বর্ণনা তোমাদের পড়িয়েছি আমার মনে হয়। হ্যাঁ, এই যে এখানে এভাবে দিবা মেইন ডাক্টিং জোন, প্রি ডাক্টিং জোন, অথবা এটাকে ব্যাক, পি না দিলে ব্যাক, আমরা ব্যাক বলেছি, ব্যাক দিতে পারো, ব্যাক ডাক্টিং জোন এবং ফ্রন্ট ডাক্টিং জোন, অথবা প্রি এবং মেইন, কোনো সমস্যা নাই। প্রি ডাক্টিং, মেইন ডাক্টিং দিতে পারো, সহজভাবে দিতে পারো, ব্যাক এবং ফ্রন্ট, সমস্যা। তাহলে ডাক্টিং সিস্টেমে পড়বা, এভাবে ফিগারটা দিবা। 3D না আর্ট করতে পারলে সমস্যা নাই, এই যেভাবে দিতে পারো যেটা দেওয়া আছে। এই যে এখান থেকে অ্যাপ্রনের ব্যাপারটা বোঝা যাচ্ছে, এইভাবেই দিও, তোমাদের দরকার নাই 3D। স্যার অ্যাপ্রনের যে ফিগারটা আছে ওখানে স্যার স্পেসারটা কোথায় থাকে একটু যদি দেখিয়ে দিতেন। আচ্ছা, স্পেসার আমরা মেবি তোমাদের ওই রিং সিমপ্লেক্সে ভালো করে র্যাপিং সিস্টেম দেখেছি, তারপর আমি বলি এই যে স্পেসারটা থাকবে এই দুইটা রোলারের কন্টাক্টে, এখানে। হ্যাঁ, আমার পয়েন্টটা দেখছো? এখানে থাকবে এই দুইটা অ্যাপ্রনের মাঝখানে স্পেসার। স্পেসারটা সিমপ্লেক্স এবং রিং এর মধ্যে কোনটার বেশি মানে করো এটা কম হবে, মানে হাইটটা কম হবে বলতো? সিমপ্লেক্সেও থাকে, রিং ফ্রেমেও থাকে। অবভিয়াসলি সুতার ডায়া কম না, সো রিং এ কম হবে হাইট, আর কি মানে গ্যাপ অনেক কম থাকবে, কম গ্যাপের মধ্যে দিয়ে এটা পাস করা যায়। তাহলে ওইটা পড়বা, ডাফটিং সিস্টেম পড়বা। এরপরে ম্যানুয়াল তো সব পড়া দরকার নাই, সব পারবা না। এই যে একটা কোশ্চেন, রিং মেশিনে যেমন স্পিন্ডল একটা মেইন পার্টস, সো স্পিন্ডল এবং স্পিন্ডলের বর্ণনা এখান থেকে পড়বা। প্রত্যেকটা পার্টস ইন্ডিকেট করতে হবে কোনটা কি। হ্যাঁ, দেখো এখানে সব উল্লেখ করা আছে। স্যার স্পিন্ডল দিয়ে কেমন কোশ্চেন করতে পারে, মানে কি চাইতে পারে আমার কাছে? স্পিন্ডলের একটা মনে করো ড্র দা স্পিন্ডল উইথ ইন্ডিকেটিং দ্য মেইন পার্টস অর কম্পোনেন্টস। হ্যাঁ, এরকম হতে পারে একটা ফুল স্পিন্ডল। ঠিক একটা স্পিন্ডল ড্র করতে বললাম, সাথে এই বিভিন্ন পার্টস গুলো ইন্ডিকেট করতে বললাম। তখন তোমরা ইচ্ছা করলে যেমন 1 = এখানে গাইড ডাইলেট করছে, তো এখানে গাইড ডাইলেট লিখে দিবা, 1 না লিখে, তাহলে তোমার এই বর্ণনা লেখার দরকার হলো না। বুঝতে পারছো? চিত্র দিলাম, সাথে সাথে দিয়ে দিলাম। যেমন ধরো এখানে বলা আছে 8 হচ্ছে নাট, এখানে নাট লিখে দিলাম। ওকে, 6 হচ্ছে রিং রেল লিখবা, এরকম করে লিখে দিবা তখন। বুঝছো? যেভাবে বর্ণনা না দাও তাহলে লিখে দিবা, কোশ্চেন যদি এরকম থাকে মানে ফিগার ড্র করবে এবং পার্টস গুলো ইন্ডিকেট করবে। তোমরা কিন্তু পরীক্ষার জন্য এটা পড়ে রাখবা। হ্যাঁ, আর কোশ্চেনটা হয় ওভাবে আসতে পারে, অথবা একটা স্পিন্ডলের বর্ণনা আসতে পারে। ঠিক আছে, বর্ণনা ঠিক আছে, সব বর্ণনা। স্পিন্ডলের ফাংশন আসতে পারে? স্পিন্ডলের ফাংশন দরকার নাই, ফাংশন দরকার নাই বলতে একটা নৈর্ব্যক্তিক হিসেবে কোশ্চেন করলে তো পারতে পারো। হ্যাঁ, মানে আসবে না, থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসবে না। বলে যে আমি স্পিন্ডলের সর্বোচ্চ, আমরা রিং ফ্রেম সিস্টেমে স্পিন্ডলের সর্বোচ্চ স্পিড কত আসতে পারে না, সর্বোচ্চ স্পিড আমরা যেমন একটু আগে করলাম 30 কাউন্টের জন্য কত দিয়েছি, 30 কাউন্টের জন্য আমরা স্পিন্ডল স্পিড দেওয়া হয়েছে 18,000।
এখন তুমি কাউন্ট কত বানাবা এবং স্পিন্ডলের ম্যাক্সিমাম মেশিনের কত ক্যাপাসিটি আছে স্পিন্ডল ঘোরার, সেটা তোমার থাকতে পারে, যেমন ম্যাক্সিমাম স্পিন্ডল স্পিড এখানে দেখো আছে মেবি থিওরিটিক্যাল স্পিড আছে, দেখো স্পিন্ডল থিওরিটিক্যালি পারমিটস স্পিড আপ টু 25,000, 25,000 উপরে থিওরিটিক্যালি কনসিডার করা হয় না বা আসলে হয় না। হ্যাঁ, থিওরিটিক্যালি 25,000, কিন্তু প্র্যাকটিক্যালি আরো কমই থাকবে। আচ্ছা, সেপারেটর কি পড়া জরুরি না, আমি বললাম আর কি। সেপারেটর নাম্বার 3.6 সেভ করবা, 3.6.1 মেনলি আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ রিং এন্ড ট্রাভেলার এখানে সংক্ষেপে দেয়া আছে কি কি, মানে ইম্পর্টেন্স কি রিং এবং ট্রাভেলার ইম্পর্টেন্স। আমি অনেক কমাই দিয়েছি, এগুলাই পড়ো, এখানে এই কোশ্চেনটা পড়বা 3.6.5। হ্যাঁ, the demands imposed on the ring when operating on the machine actually, অথবা এভাবে লিখতে পারো these are the requirements of a good ring। হ্যাঁ, একটা ভালো রিং এর রিকোয়ারমেন্ট কি, একটা রিংকে ভালো আমরা বলবো কিভাবে, সেটা কি কি কোয়ালিটি থাকা দরকার এখানে, বুঝতে পারছেন? যেমন ধরো ওটার সারফেস স্মুথনেস গুড হইতে হবে, ফ্ল্যাট সারফেস হইতে হবে, প্রিসাইজ রিং রাউন্ডনেস, রিংটা দেখাতে পারলে ভালো হতো যে এটা গোলাকার, হ্যাঁ গোলাকার টাইপের, শেপটা তো আসলে বোঝানো যাচ্ছে না। আচ্ছা, তোমরা রিং দেখে এমনি ওয়েবসাইটে দেখো যে রিং, হ্যাঁ রিং দিলে বিভিন্ন মানে ম্যানুফ্যাকচারের বিভিন্ন রিং এর শেপ দেখা যায়, দেখলে বুঝতে পারবা। এখানে তেমন কিছু না, এটা পড়লে পারবা। লং সার্ভিস লাইফ, কারেক্ট রেশিও টু রিং ডায়ামিটার, টিউব ডায়ামিটার, কোশ্চেনটা পড়বা। আচ্ছা, এখানে জাস্ট মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসাবে পড়বা, এখানে দেখো ট্রাভেলারের কাজ কি, ট্রাভেলার, হ্যাঁ নৈর্ব্যক্তিক এবং হতে পারে একটা শর্ট কোশ্চেনও হতে পারে। যেমন ট্রাভেলার, হ্যাঁ টাস্ক এবং ফাংশন। ট্রাভেলার হচ্ছে ট্রাভেলারের কাজকে অ্যাকচুয়ালি টুইস্ট দেয়া এবং সুতা জড়ানোর জন্য রেসপন্সিবল ট্রাভেলার। আর ট্রাভেলারে শেপ করা, এই ট্রাভেলারে কয় ধরনের শেপ আছে এবং এই শেপ গুলোর জাস্ট একটা একটু ফিগারটা প্র্যাকটিস করবা। যেমন ধরো ট্রাভেলার শেপ নরমালি ইউজ করা হয়, এখানে কয় ধরনের আছে দেখো, সি ট্রাভেলার, ফ্ল্যাট আর ওভাল ট্রাভেলার, ইলিপ্টিক্যাল ট্রাভেলার, এন ট্রাভেলার, অরবিট ট্রাভেলার। হ্যাঁ, তবে অরবিট ট্রাভেলারটা বেশি ব্যবহার করা হয়। এই ধরনের ট্রাভেলার কোন ট্রাভেলার কি শেপ এখানে লেখা আছে দেখো, সি ট্রাভেলার, ফ্ল্যাট ট্রাভেলার, এন ট্রাভেলার, ইলিপ্টিক্যাল ট্রাভেলার, আর অরবিট ট্রাভেলারটা অন্য জায়গায় আছে, দেখে নিও। যেমন এই যে অরবিট ট্রাভেলার আছে। এখানে ট্রাভেলার নাম্বার তোমাদের এখন পড়াতে গেলে ডিটেলস দরকার নাই। ট্রাভেলার নাম্বারটা অ্যাকচুয়ালি ট্রাভেলার তুমি 30 কাউন্টের জন্য কত ট্রাভেলার ইউজ করবা, এটার আবার নাম্বারিং আছে যে বুঝবা কিভাবে এটাই ট্রাভেলার। যেমন ধরো 30 কাউন্টের জন্য নরমালি ইউজ করা 3/0, এই যে লেখা আছে 3/0, এটাকে ট্রাভেলার নাম্বার বলে। এই ট্রাভেলার নাম্বার দিয়ে ইন্ডিকেট করা হয়। যত আমরা ফাইনাল কাউন্ট বানাই ট্রাভেলার তত বেশি লাইট হয়, মানে তত বেশি হালকা হয়। 3/0, 4/0 খুব ছোট্ট একটা কম্পোনেন্ট ট্রাভেলার, হ্যাঁ রিং এর উপরে বসানো থাকে এবং রিং এর সারফেসে ট্রাভেলারটা ঘুরে। আর মনে হয় দরকার নাই, আর লাগবে না, বুঝছো, অটোমেশন দরকার নাই তোমাদের জন্য। আমরা এগুলো বলো, কারো কোশ্চেন থাকলে বলো, আমি কোশ্চেন গুলো যেগুলো বলেছি এগুলাই পড়বা, আর প্রয়োজন নাই। স্যার এটা কি স্যার ভলিউম 4? হ্যাঁ ভলিউম 4। আমাদের তো 1 2 3 3 পর্যন্ত দেওয়া আছে, এটা কি দেওয়া নেই? এটা একটু কাইন্ডলি দিয়ে দিতে ওটা পারেন? আমি দেখি, আমি ক্লাস শেষ করে তোমাদের দিয়ে দিচ্ছি এখন। ওকে স্যার, থ্যাংক ইউ। কোশ্চেন থাকলে বলো। ম্যাথের যে স্যার ওয়ার্ড ফাইলটা ছিল স্যার, ওটাও একটু দিয়ে দিন। ম্যাথের ওয়ার্ড ফাইল আছে, ম্যাথের ওয়ার্ড ফাইল আর কোশ্চেন। হ্যাঁ বলো। বলো, আর কোনো কোশ্চেন থাকলে